পুলিশ ফাইল। তোমায় আমি মুক্তি দিলাম। দেখুন, ওনাদের অভিযোগ অনুযায়ী এই ঘটনার সাথে আপনারা জড়িত। দেখো, এই জন্যই আমি এরকম ফ্যামিলিতে মেয়ের বিয়ে দিতে চাইনি। আমি আগেই বলেছিলাম। তুমি চুপ করবে? একে মেয়েটার এই অবস্থা। সেই জন্যই তো বলছি, কোনো সভ্য ফ্যামিলি এইরকম অবস্থায় এসব কথা বলতে পারে? তার মানে এটা সত্যি যে আপনার মেয়ের বিয়েটা আপনি মেনে নেননি? সে তো জিতুর ফ্যামিলিও মেনে নেয়। আমি আপনার কথা জিজ্ঞেস করেছি, জিতুর বাড়ির লোকের কথা না। আপনি আপনাদেরটা বলুন। শান্তি, আস্তে আস্তে। এত চিৎকার করে পাড়ার লোক জড়ো করবে নাকি? পাড়ার লোককে আর নতুন করে জানাবার কি আছে? সবাই সব জানে। এই তো সেদিনই গোবিন্দের মা আমাকে বলল, তাহলে মেয়ের ওই ছোটবেলার প্রেমিকের সঙ্গে মেয়ের বিয়ে দিচ্ছ? লজ্জায় মাথা একেবারে নিচু করেছিলাম। তো লজ্জায় মাথা নিচু করার কি আছে সেটা তো বুঝতে পারছি না। লজ্জা পাবার কি আছে? তোমার বাবার দিক থেকেই হোক বা আমার বাড়ির দিক থেকেই হোক না কেন, সব জামাইরা হয় সরকারি চাকরি করে, নয়তো মস্ত কোনো বিজনেস। কি করে তোমার ওই প্রেমিক? ওষুধের দোকানে কাজ করে। তাও যদি নিজের ওষুধের দোকান হতো। ও ওষুধের দোকানে শিখছে, আর পরবর্তীকালে ও নিজের ওষুধের দোকান করবে। আর তাছাড়া ওদের নিজস্ব বিজনেস আছে। বিজনেস? আয়া সেন্টার চালানো আবার ব্যবসা? ওটাকে পাতি কথায় দালালি করা বলে। উফ, আমার আর ভালো লাগছে না। ভালো তো লাগবেই না, বাস্তব কথা বলছি না। তোমার বাস্তব নিয়ে তুমিই থাকো। দেখো, তোমাদের এই মা মেয়ের রোজকার এই একই বিষয় নিয়ে অশান্তি আমার আর ভালো লাগছে না। সারাদিন গাড়ি চালিয়ে এসে একটু যে রেস্ট নেব, একটু যে বিশ্রাম নেব, তার পর্যন্ত জো নেই। তোমার তো অশান্তিই মনে হবে। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, তাদের কাছে তো তোমাকে কিছু শুনতে হয় না, সব কথা আমাকেই শুনতে হয়। আমি আবারও বলছি সোমা, সামনের রবিবার আমার এক কলিগ তার ভাইকে নিয়ে আসবে তোমাকে দেখতে। ছেলে প্রাইমারি স্কুলে চাকরি করে, ভালো অবস্থা। সে যেই হোক না কেন, আমি সামনে যাব না। কি কি বললি তুই? যেটা শুনলে সেটাই। বেশ, তোমার যা ইচ্ছে তুমি তাই করো। তবে আমার এই একটা কথা ভালো করে শুনে রাখো, ওই ছেলেকে বিয়ে করলে আমাদের সাথে তোমার সম্পর্ক শেষ। দেখ মা, তোর মা যখন চাইছে না, তখন বেরিয়ে আয় না মা এই সম্পর্ক থেকে। রোজ রোজ এই অশান্তি আমার আর ভালো লাগছে না রে, আমার আর ভালো লাগছে না। ওর মায়ের ব্যাপার ওরা ম্যানেজ করে নেবে, তুমি তোমার কথা বলো মা। আমি অনেক দিন আগে থেকেই বলছি, এই সম্পর্ক বা বিয়েতে আমার কোনো সায় নেই। আর বাবা তুমি? নতুন করে আর আমি কি বলবো? যা বলার আমি তো আগেই বলে দিয়েছি। ওর মা এত কিছু করার পরেও তোর কিছু যায় আসে না, তাই না? না, যায় আসে না, কারণ ওর মা যা যা কিছু করে সেই প্রত্যেকটা বিষয়ের বিরুদ্ধে সোমা প্রতিবাদ করে, আর সেটাই আমার কাছে আসল। আর আমি বুঝতে পারছি না, আমি সোমার সাথে সংসার করব, ওর মায়ের সাথে তো না। ও, তার মানে সময় তোর কাছে সব। আমরা তোর জীবনে না থাকলে তোর কোনো ব্যাপারই নয়। সে কথা তুমি বলছো মা, আমি তো বলিনি। আমি তো বিয়ের পর সোমাকে নিয়ে এই ঘরেই থাকতে চাই। আমি বেঁচে থাকতে এটা কোনো মতেই সম্ভব নয়, বুঝলে? দেখলে, দেখেছো কেমন চুপ করে এই ঘর থেকে বেরিয়ে চলে গেল। আমি আর কি বলবো? রিতা, তুই ভাইকে ভালো করে বোঝা, যে কোনো ভাবে এই চক্র থেকে ওকে বের কর তুই। আমাদের 10 বছরের সম্পর্ক এভাবে ভেঙে যাবে? আমি তো একবারও বলিনি ভেঙে যাবে। আর কি বলছো? নিজের বাবা মাকেও তো রাজি করাতে পারলে না,
পালিয়ে যে বিয়ে করব, কোথায় গিয়ে উঠবো, কোথায় বা থাকবো? আরে আরে বাবা, অত চিন্তা করো না, ঠিক কোনো না কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। আমার খুব ভয় লাগছে, যদি আমাদের আলাদা হয়ে যেতে হয়। তোমার বাড়ির লোক যদি আমাকে মেরে না ফেলে, তাহলে আমি কথা দিচ্ছি কেউ আমাদের আলাদা করতে পারবে না। কি যাতা বলছো? আমার বাড়ির লোকে ক্রিমিনাল নাকি? তোমার মাকে বিশ্বাস নেই? উনি আমাদের আলাদা হওয়ার জন্য যা খুশি তাই করতে পারে। বাজে কথা কম বলো। এটা ভাবো আমরা একসাথে কিভাবে থাকবো। আমার বাড়ির লোক আমার বিয়ের জন্য সম্বন্ধ দেখছে। যা করবে তাড়াতাড়ি করো। কি করব আমি? তুমিই বলো আমাদের কি করবার আছে। তুমি কি বিয়ের কথা বলছো? দেখো, সেটা সম্ভব না। ওদিকে আমার দিদির বিয়ে হয়নি, বাড়ি থেকে কখনোই মেনে নেবে না। আর আমি তো তোমাকে বারবার বলছি আমাকে ইকোনমিক্যালি আরেকটু স্ট্রং হতে দাও, ততদিন তুমি বাড়িতে একটু ম্যানেজ করো। তুমি যা ভালো বোঝো তাই করো, কিন্তু একটা কথা বলে দিচ্ছি, বেশি দেরি হলে কিন্তু তুমি আমাকে হারাবে। এরকম এরকম প্লিজ বলে না, আমি তোমাকে হারালে থাকতে পারবো না। আমিও যে তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি আমার উপর একটু ভরসা রাখো, আমি একটা ব্যবস্থা করবই। ততদিন একটু সময় দাও তুমি আমাকে প্লিজ। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। জিতু আর সোমার প্রেম শুরু হয় জিতু যখন ক্লাস 6-এ আর সোমা যখন ক্লাস 5-এ পড়ে। দুই বাড়ির অমত থাকা সত্ত্বেও ওদের ছেলেবেলার প্রেমের গল্পটার শুভ সমাপ্তি হয়েছিল বিয়ের মাধ্যমে। হ্যাঁ, বাড়ির অমতেই বিয়ে করেছিল ওরা। কি হলো, এত চুপচাপ কেন? এতদিন তো বিয়ে বিয়ে করে পাগল করছিলে, আর আজকে যখন বিয়ে হয়ে গেছে তখন মুখটা বাংলার 5 হয়ে গেছে। আরে শ্বশুর বাড়ি যাচ্ছ, আনন্দ করো। আর আনন্দ? তোমার মা আমাকে মেনে নেবে? ঢুকতেই দেবে না হয়তো। আরে না, নেবে নেবে। দেখো, দিদিকে প্রায় রাজি করিয়েই ফেলেছি, বাবাকে নিয়েও চাপ নেই। হ্যাঁ, মাকে নিয়ে একটু ভয় লাগছে। শোনো, হাওয়া যদি গরম দেখো সোজা মায়ের পায়ে পড়ে যাবে, বরণ না করে থাকতেই পারবে না। আর যদি ঢুকতেই না দেয়? দুজন মিলে দরজার বাইরে ধর্নায় বসে যাবো, ঠিক আছে? আর কি করো না। আরে বাবা, ইয়ার্কির কি আছে? বাড়ির এক ছেলে না মেনে যাবে কোথায় গো? ঠিক মানবে। প্রথমে আমাদের বাড়ি থেকে মেনে না নিলেও পরে আমার বাবা মা ওকে বাড়ির বউ হিসেবে মেনে নিয়েছিল স্যার। আর সোমার বাড়ির লোক? সোমার বাড়ির লোকও মেনে নিয়েছিল স্যার। ওই আমার ভাইয়ের শাশুড়ি মানে সোমার মা, উনি আমাদের মন থেকে কখনো আত্মীয় হিসেবে মেনে নিতে চাননি। জিতু বলেছিল একবার বিয়ে হয়ে গেলে সবাই মেনে নেবে। সত্যি, ও ঠিকই বলেছিল। তোর বাড়িতে এসে এক কাপ চা খেয়েছি বলে ভাবিস না, ভালো মনে সব কিছু মেনে নিয়েছি। এখনো মানতে পারোনি? কোনোদিনও মেনে নিতে পারবো না। তুই পেরেছিস? মন থেকে বলতো। পারবো না কেন? বুঝবি বুঝবি, সবে তো বিয়েটা হলো, কটা দিন যেতে দে। তোকে আমি হাড়ে হাড়ে চিনি, তুই এখানে থাকতেই পারবি না। এই নিন মাসিমা, মিষ্টিটা খেয়ে নিন। আপনারা নিশ্চয়ই আজকে এখানে থাকছেন? থাকবো সেটা মনে করি তো এসেছিলাম, কিন্তু তারপরে সিদ্ধান্ত বদল করলাম। সে কি, কেন? না, তোমাদের বাড়িঘর ধরে যা অবস্থা তা দেখে সিদ্ধান্ত বদল করতে বাধ্য হলাম। কেন? তোমাদের তো মাত্র 3টে ঘর, একটাতে তোমার মা বাবা, একটাতে তুমি, আরেকটা যে জিতু আর সোমা। তা আমাদের কোথায় শুতে দেবে? এ মা, ছি, আপনারা আমাদের আত্মীয়, আপনাদের জন্য একটু শোয়ার ব্যবস্থা করতে পারবো না? কি করে আর কি করবে বলো? জিতু আর সোমার নতুন বিয়ে হয়েছে, আমরা তো আর ওদের খাটে শুতে পারি না। না না, আপনারা আমার ঘরে শোবেন, আমি মা বাবার ঘরে শোবো। আত্মীয় স্বজনরা আসলে তো আমরা তাই করি। না না না, তোমাদের আমাদের জন্য এত অসুবিধা করতে হবে না। আর তাছাড়া তোমাদের যেসব ছোট ছোট ঘর, ওনার আবার এত ছোট ঘরে দম বন্ধ হয়ে আসে। আসলে ঘুমের আগে ওই একটু ঘরের মধ্যে পায়চারি করেন তো। এ কি, তুমি আমার কথা এত ভাবছো নাকি? না না না, তোমাকে সোজা সাপটা কথা বলে বোধহয় খুব বিব্রত করে ফেললাম, এই জন্যই না আমি একদম বেশি কথা বলি না। না না মাসিমা, আপনি তো আপনার সমস্যার কথাই বলেছেন, এতে ভুল কি বলেছেন?
তুই এখানে আছিস কি করে বলতো? আগে তো সারা দিন ওই বড় বাড়ির মধ্যে ধেই ধেই করে ঘুরে বেড়াতিস, আর এখনই ছোট্ট ঘরে বন্দি হয়ে। মা ছাড়ো না এসব কথা। হ্যাঁ, সে তো ছেড়েই দিয়েছি। তুই দুদিন অপেক্ষা কর, কদিন বাদে তুইও এই বাড়ি ছাড়বি। এখানে তুই থাকতেই পারবি না, বলে দিলাম। কি হলো, আজ এত দেরি করে ফিরলে? আরে আজকে পেশেন্ট অনেক বেশি ছিল। আর শোনো, আজকে আর ডেলিভারিতে যাবো না, বুঝলে? কেন? টায়ার্ড লাগছে। ও চলো খেতে চলো। শোনো না, বলছি আজ আমরা এই ঘরেই খাবো। আমরা মানে? আমরা মানে আমি আর তুমি। কেন এই ঘরে খাবো কেন? আসলে বাবা মা এসেছিল, তাই আমাদের দুজনের জন্য বিরিয়ানি দিয়ে গেছে। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, আমরা এই ঘরে বসে বিরিয়ানি খাবো আর পাশের ঘরে বাবা মা দিদি বাড়ির রান্না করা খাবার খাবে? আরে মা তো বিরিয়ানি খায় না, আর বাবা আর দিদিকে জিজ্ঞেস করেছিলাম, খাবে না বললো, তাই তোমার আর আমার জন্য আনা হয়েছে। তো তুমি আমাকে একবার জিজ্ঞেস করতে পারতে আমি বিরিয়ানি খাবো কিনা। তোমাকে আবার জিজ্ঞেস করার কি আছে? তুমি তো বিরিয়ানি ভালোই বাসো। ভালোবাসি বলেই যে সবসময় ভালো লাগবে খেতে তার তো কোনো মানে নেই। তার থেকে বরং শোনো, তুমি এই ঘরে বসে বিরিয়ানি খাও, আমি পাশের ঘরে বাকিদের সঙ্গে খাবার খাচ্ছি। মানেটা কি? আমার বাবা মা বিরিয়ানিটা এনেছে বলে তুমি খেতে পারবে না, তাই তো? তুমি কি বলছো কি এসব? যা বলছি ঠিকই বলছি। আসলে কি বলো তো, তুমি এখন আমার বাবা মাকে শ্বশুর শাশুড়ি হিসেবে মানতেই পারোনি। আমার তো মনে হয় পুরো ব্যাপারটাই উল্টো। মানে? মানে এটাই, তোমার বাবা মা যেমন আমাকে জামাই হিসেবে মানতে পারেনি, তেমন এই বাড়িটাকে তোমার শ্বশুর বাড়ি হিসেবে মানতে পারেনি। কি কি যাতা বলছো তুমি? কে বলেছে এসব তোমায়? কে বলেছে? দিদি বলেছে। তোমার মা কিভাবে বলে গেছে সবটা শুনেছি। কি এমন বলেছে? ডাকো তো দিদিকে। থাক, আমি আর এর মধ্যে কাউকে জড়াতে চাই না। তোমার মায়ের থেকে এক্সপেকটেশনও বেশি ছিল না, কিন্তু অবাক কি লাগছে জানো, তুমি তোমার মায়ের কথার একটা প্রতিবাদও করোনি। মা কি এমন ভুল বলেছে? সত্যিই তো, কি এমন ভুল বলেছে? আমরা গরিব, আমাদের পয়সা কম, ঘর ছোট। শোনো, মা এমন ভাবে কিছুই বলেনি, বেকার সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করো না। কি কি বললে তুমি? সিম্প্যাথি? যে ভয়টা পাচ্ছিলাম সেটাই মনে হয় হতে চলেছে। ব্যাস, আমাদের সংসারের প্রথম আগুনটা ওর মাই জ্বালিয়ে দিয়ে গেল। প্রথম প্রথম বৌমা ভালোই ছিল স্যার, পরে কেমন যেন অন্যরকম হতে শুরু করলো। কি হলো তো, এত অস্থির লাগছে? সত্যি অস্থির লাগছে, হাঁপিয়ে উঠেছি আমি। আরে কি হয়েছে? আমার এই বাড়িতে এক বিন্দু স্বাধীনতা নেই। তোমার মা দিদির পারমিশন ছাড়া একটু জলও খেতে পারবো না আমি এখানে। আমার মা দিদি তোমাকে এক গ্লাস জল খেতে দিচ্ছে না? ইয়ার কি করো না। দেখো, ইয়ার কি করছো তুমি? ওই তো চোখের সামনে 2 বোতল জল পড়ে আছে, ওইটা খাওয়ার জন্য মা দিদির পারমিশন দিতে হবে? আমি আর এখানে থাকতে পারছি না, আমি এক্ষুনি চলে যাব। আরে এত উত্তেজিত হয়ে না তো, শান্ত হয়ে বলো কি হয়েছে। কি হয়েছে? একটু মাংস রান্না করতে গিয়েছিলাম, সেখানেও তোমার মা অ্যাডভাইস দিতে চলে এসছে, এটা করো না, ওটা করলে খারাপ হয়ে যাবে। আমি যেন কোনোদিন মাংস রান্নাই করিনি, আমি যেন রান্না বান্নাই পারি না। মিথ্যে কথা বলছিস কেন সোমা? তুই তো রান্না চাপিয়ে কানে হেডফোন লাগিয়ে ফোন ঘাটছিলি। মা শুধু সেটা দেখে বলল যেটা করবে সেটা মন দিয়ে করবে। ভাই, তো যদি বিশ্বাস না হয় চল দেখবি গিয়ে, সব মাংস পুড়িয়ে ফেলেছে। এই তো প্রমাণ হয়ে গেল। এ বাড়িতে আমি আমার বরের সাথে একটু প্রাইভেটলি কথা বলবো, আমার সেই স্বাধীনতাটুকুও নেই। দেখলে তো তোমার দিদি কেমন বিনা পারমিশনেই ঘরে ঢুকে গেল। হ্যাঁ, মা ঠিকই বলেছিল, এ বাড়িতে সংসার করা যায় না। সোমা, মুখ সামলে কথা বলো। দেখ সোমা, তোদের পার্সোনাল কথার মাঝখানে কথা বলার আমার কোনো ইচ্ছে নেই, আর আগেও ছিল না। তুই শুধু ভাইকে মিথ্যে কথা বলছিস দেখে আমি বাইরে থেকে শুনতে পেয়ে বলতে এলাম। ও, তার মানে তুমি বাইরে থেকে আড়ি পাচ্ছিলে, এটা খুব ভালো কথা, তাই না? সোমা, দিদির সঙ্গে ভদ্রভাবে কথা বলো। তুমি
তো এখন আমাকেই ধমক দেবে। তোমার বাড়ির লোকের তো কোনোদিনই দোষ থাকে না। তুমি থাকো তোমার বাড়ির লোকের সাথে, আমি চললাম। আরে এই সোমা, কোথায় যাচ্ছিস? একদম না, একদম না, সব মিথ্যা কথা বলছে ওরা। কাঁদিস না মা, কাঁদিস না, এখন তো তোকে আরো শক্ত থাকতে হবে। আমার মেয়ে সব সময় মানিয়ে গুছিয়ে নিত স্যার, বরং ওরাই। রিনা, তোমার মন কি আজকাল রান্না বান্নায় নেই নাকি? হ্যাঁ, কেন, কি হয়েছে? কি হয়েছে? মাংসটা মুখে দিয়ে দেখো। কি লবণ কাটা। কেন, আজকে তো বৌমাই মাংস রেঁধেছে। আমি তো মাংসটা রান্না করে দিদিকে দিয়ে টেস্ট করালাম। দিদি তো বাটিতে করে এক পিস মাংস আলু খেলো। তার মানে তুমি কি বলতে চাইছো বৌমা? কি বলতে চাইছে বুঝতে পারছো না? ও বলতে চাইছে ও মাংস রান্না করার পর কেউ ওতে লবণ মিশিয়ে দিয়েছে, তাই তো সোমা? না না, আমি তা কখন বললাম? কতদিন বাদে মাংস নিয়ে এলাম, ভালো একটা জুত করে খাবো। ধর ধর। বাবা বসুন না, আমি ডিম ভেজে আনছি, রাতে নয় আবার মাংস এনে রান্না করে দেবো। থাক থাক, দরকার নেই। তুমিও উঠে যাচ্ছ? কি করবো বল, উনি এত খেতে ভালোবাসেন, আর ও যদি খেতে না পারে আমার গলা দিয়ে ভাত নামবে কি করে বল? মা আপনি বাবাকে একটু বোঝান না, আমি এখনই ডিম ভেজে দিচ্ছি। না, এখনো কিচ্ছু খাবে না। ও কি যে করো না। আমি সত্যি বলছি, আমি দিদিকে দিয়ে টেস্ট করিয়েছিলাম, তখন তো সব ঠিকই ছিল। কেন অত বলছিস বাবা? বলছি তো, আমি আর রীতা নুন মিশিয়েছিলাম। এই তো, এই সমস্ত শিক্ষা পাওয়া বাড়ি থেকে। একে তো ভুল করেছো, সেটা স্বীকার করার নাম নেই, আর তর্ক করছো তার উপর, আর সবার ঘাড়ে দোষ চাপাচ্ছ। থাক ভাই, তুই আর আমাদের জন্য তোর বউয়ের সাথে ঝামেলা করিস না। আমি মিশিয়েছি, আমি ভুলে গিয়েছিলাম। আসলে কদিন ধরে একটা ব্যাপার নিয়ে চিন্তায় আছি তো, তাই সব ভুলে যাচ্ছি। দিদিকে টেস্ট করানোর পর আমি নুনটা মিশিয়ে দিয়েছিলাম ভুল করে। কোথায় কোথায়? দাও 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 দাও। যা গন্ধ বেরিয়েছিল। নে নে নে, খা খা খা। ওকে কোনোদিনও রান্না করে ঢুকতে দিতাম না আমরা। হ্যাঁ স্যার, ওর মা আর ও মিলে সব মিথ্যে কথা বলছে স্যার। ওর মাই যত নষ্টের মূল। দেখো জিতু, তোমার সব কথাই বুঝলাম, কিন্তু আমাদের মেয়ের ব্যাপারটাও তো একটু ভেবে দেখতে হবে। তো বললাম ভেবে দেখছি, তাহলে আলাদা বাড়ি? কি আর করা যাবে বলো, কোনো যখন উপায় নেই। দেখো আমার মেয়ে যেখানে সারা জীবন কাটাবে, সেখানে তার এক বিন্দু স্বাধীনতা থাকবে না, তাহলে কি করে কাটাবে বলো? দেখো, আমরা মেয়ের বাড়িতে গিয়ে 5 মিনিট ঠিকঠাক বসতে পর্যন্ত পারি না। এই কথাগুলো একটু বেশি হয়ে যাচ্ছে না বাবা? আমার মা বাবা দিদি আপনাদের কথা শোনার জন্য দরজায় দাঁড়িয়ে থাকে। শোনো, অত কথা বলে লাভ নেই, সোজা কথা বলে দিচ্ছি, আমাদের থাকার জন্য যদি আলাদা বাড়ি না কেনা হয়, তাহলে আমি তোমার সাথে ফিরবো না, এখানেই থাকবো। এরপর আবার কি, আমার ভাই ওদের চাপে পড়ে একটা 1 BHK ফ্ল্যাট নিল, তারপর ওরা ওই আলাদা থাকতেই শুরু করলো। তা এই ফ্ল্যাটের টাকাটা কি শ্বশুর বাড়ি থেকে? না না স্যার, আমার ভাই কাদার খাটনি খাটতো সারাদিন। ওই সারাদিন ওষুধের দোকানে কাজ করতো, তারপর ওই রাত্রি 1:30 অবধি ডেলিভারি বয়ের কাজ করতো। তারপরেও ওই রাক্ষসীর আবদার পূরণ করতে পারতো না। না না স্যার, একদম এসব বিশ্বাস করবেন না। আমার মেয়ে সংসার ভাঙবে? ও তো সবাইকে নিয়ে মানিয়ে গুছিয়ে চলতো, বরং জিতুর মাই জিতুকে আর ওকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। মা তুমি আর একবার ভেবে দেখো। ভাবার কিচ্ছু নেই নতুন করে, যা বলার বলে দিয়েছি। তুমি এই বাড়িতে থাকতে পারো, কিন্তু তোমার বউ এই বাড়িতে থাকবে না। বাবা বাবা, আপনি মাকে বোঝান, আমি আপনাদের ছেড়ে যেতে চাই না। থাক বৌমা থাক, আর নাটক করতে হবে না। তোমার মা যেটা বলেছেন সেইটাই ফাইনাল। শোনো, 15 দিন সময় দিলাম, তোমরা এর মধ্যে নিজেদের বাড়ির ব্যবস্থা নিজেরাই করে নেবে।
মা, আমি কি এমন অন্যায় করেছি যে এত বড় শাস্তি? ও দিদি তুমি মাকে বোঝাও না দিদি, আমি তোমাদের ছেড়ে যেতে চাই না। জিতু, কথাটা মনে থাকে যেন। দুপক্ষের বয়ান অনুযায়ী নতুন ফ্ল্যাট কেনার কারণটা নিয়ে সংশয় থাকলেও এটা নিয়ে কোনো সংশয় নেই যে এরপর থেকে জিতু আর সোমা আলাদা ফ্ল্যাট কিনে থাকা শুরু করেছিল। তোমার কথা মতো এখানে ফ্ল্যাট কিনে আলাদা থাকা শুরু করলাম, তাও তোমার সমস্যা মিটছে না? মিটবে কি করে? যার জন্য ওই বাড়ি ছাড়লাম সেই স্বাধীনতাই তো পাচ্ছি না। কেন? এখানে তোমাকে কে জেলখানায় বন্দি করে রাখলো? কেন শুনলে না? তোমার মা এসেই বলল খাটটা দক্ষিণ দিকে রাখতেই হবে। ও, মা বলে গেল আর তুমি সেটা শুনেছো? কেন শুনলে বুঝি তুমি খুশি হতে? দয়া করে আমার খুশির কথা আর তোমাকে ভাবতে হবে না। তুমি বলো তুমি কিসে খুশি থাকবে? শোনো, দয়া করে তোমার মাকে বলো আমার সংসারে যেন নাক না গলাতে। এই, তোমার আমার মাকে নিয়ে সমস্যা না? দাঁড়াও, এক্ষুনি প্রবলেম সলভ করছি। হ্যালো, ফোনটা একবারে ধরতে কি অসুবিধা হয়? ফোনটা সাইলেন্ট ছিল। আচ্ছা, মা আছে পাশে? হ্যাঁ আছে। ফোনটা স্পিকারে দে, কথা আছে তোদের সঙ্গে। হ্যাঁ মা, ভাই কিছু বলতে চাইছে। হ্যাঁ বল। স্পিকারে দিয়েছিস? হ্যাঁ দিয়েছি। মা শুনতে পাচ্ছ? কি হয়েছে তোর? গলাটা তো উদ্ভ্রান্তের মতো লাগছে কেন? হ্যাঁ, একটা কথা ভালো করে শুনে রাখো তোমরা। তোমাদের বাড়ি থেকে আমি বেরিয়ে এসেছি আমার বউকে নিয়ে আলাদা থাকবো বলে, একটু ভালো থাকবো বলে। যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো, আমার ভালো চাও, তাহলে এই বাড়িতে আর কখনো এসো না। শুনেছিস দিদি? মা বাবাকে ভালো করে কথাটা বুঝিয়ে দে। সোমা কোনোদিনই চাইতো না যে আমরা ওদের বাড়িতে যাই, আর জিতু আমাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখো। এমনকি আমাদের বাড়িতে এলে জিতু যদি একটু খাওয়া দাওয়া করতো সেটা নিয়ে অব্দি অশান্তি বানাতো স্যার। এই সোমা, আমি চললাম বুঝলে। সামনে রেস্টুরেন্ট থেকে একটা অর্ডার এসেছে। খেয়ে যাবে না? না, আমি তো খেয়ে এসেছি। খেয়ে এসেছো মানে? বন্ধুদের সাথে রেস্টুরেন্টে গেছিলে? না মানে তাহলে ও বাড়ি গিয়েছিলাম। কোন বাড়ি? আমার বাড়ি, যেখানে বাবা মা থাকে। ও বাড়িতে গেলে আমায় একবার বললে না? বলার কি আছে? দিদি বিরিয়ানি রান্না করেছিল, আমি খেতে ভালোবাসি তাই ডেকেছিল আমাকে। তোমার জন্য পাঠাতে চেয়েছিল, কিন্তু আমি তো জানি তুমি ও বাড়ির জিনিস খাবে না, তাই আমি আনিনি। সেসব বাদ দাও, আগে বলো ও বাড়িতে খেয়েছো আমায় একবার জিজ্ঞেস করেছিলে? কেন? নিজের বাড়িতে খাচ্ছি সেটা আবার জিজ্ঞেস করতে হবে? এখন এটাই তোমার বাড়ি। ওটাও আমারই বাড়ি। বেশ, কিন্তু আগে আমাকে জানালে না কেন? এখন এই যে তোমার খাবারটা নষ্ট হবে, সেটার কি হবে? আমি বুঝতে পারছি খাবার নষ্ট হওয়া নিয়ে তোমার কোনো সমস্যা নেই, কারণ এর আগেও এরকম হয়েছে। আমি দোকান থেকে ডিরেক্ট ডেলিভারি চালু করেছি, বাইরে খেয়ে নিয়েছি, খাবারটা ফ্রিজে ছিল। কিন্তু এক্ষেত্রে তোমার আসল সমস্যাটা কি জানো? আমি কেন ও বাড়িতে খেয়েছি? সোজা কথা সোজাভাবে বলো না। হ্যাঁ, সেটাই আমার সমস্যা। আর হাত জোর করে তোমাকে বলছি, আমি ওদেরকে ছেড়ে এখানে এসেছি, এমনকি বাবা মাকেও আসতে বারণ করেছি এখানে। দেখো, অশান্তি করে অ্যাটলিস্ট ওই বাড়িতে যাওয়াটা আমার বন্ধ করো না প্লিজ। হ্যালো, হ্যাঁ মা বলো। ভাই, মোমোটা যা বানিয়েছে না রে, হেব্বি। আচ্ছা, যে বানিয়েছে শুধু তার ক্রেডিট, আর যে এনেছে তার কোনো ক্রেডিট নেই? আচ্ছা, এবার আমার বাড়িতে আসিস, তোকে জমিয়ে মাটন রান্না করে খাওয়াবো। থাক থাক, সেবারে তো শ্বশুর বাড়িতে জাস্ট 1 পিস মটন এক্সট্রা চেয়েছিলাম, তাতেই শ্বশুর বাড়ির সবাইকার মুখ ভার হয়ে গিয়েছিল। শোন, ওটা আমার শ্বশুর বাড়িতে গিয়েছিলিস, এবার তো যাবি আমার বাড়িতে। এবার না তোকে মাটন দিয়ে স্নান করিয়ে দেবো, দেখবো কত মাটন খেতে পারিস। এই যে এত তোরপে কথা বলছিস, এটা কার ক্রেডিটে সেটা বল।
আরে থ্যাংক ইউ মাম্মি জান, তুমি না থাকলে না আমাকে সারা জীবন চুপসেই থাকতে হতো। আচ্ছা আমি বেরোচ্ছি। কোথায় যাচ্ছিস? আরে ওই একটা কাজ আছে, তা তুই থাকছিস তো? না রে, আজ আর থাকবো না, তবে ডিনারটা করেই যাব। ও টার্গেট ডেলিভারি শেষ করে আমাকে নিয়ে যাবে। ওহো, এই রিজু, তুই যাওয়ার সময় শক্তির দোকানের সামনে আমাকে একটু নামিয়ে দিয়ে যাস। আচ্ছা চলো। আমরা আসছি তাহলে। আসছি আমরা। তাহলে দেখলি তো কিভাবে সব হাতে রাখতে হয়। আর হাতে রেখে কি হবে? কেন? ও বুঝেছি, সেই জন্যই তো কত বারণ করেছিলাম। কত বড়লোক বাড়ির সম্বন্ধ এলো, এখন বোঝ কেমন লাগে। তখন কি আর বুঝেছিলাম ফুটো করিও থাকবে না? শোন, ও যখন তোকে বিয়ে করেছে তখন ওর দায়িত্ব তোর সমস্ত শখ আহ্লাদ পূরণ করা। কি করে করবে? ওর পকেটের সাইজ তো আমি জানি। একদম জানার দরকার নেই, তুই শুধু ওকে চাপ দে, তোর যা যা দরকার সব ওর কাছ থেকে তুলে নে। ম্যানেজ কি করে করবে সেটা ওর ব্যাপার। ওর মায়ের ইন্ধনে সোমা আমার ভাইকে দিনের পর দিন টাকা পয়সার চাপ দিত স্যার, মানসিক অত্যাচারও করতো। দেখো, আমি আর পারছি না। পারছি না বললে তো হবে না। আমার একটা 32 ইঞ্চির এলইডি টিভি চাই, ব্যাস। মানে ফ্ল্যাটের পেছনে এত খরচা, তারপরে নতুন নতুন ফার্নিচার, এখন তোমার এলইডি টিভি চাই? ফার্নিচার কি আমি শুধু একাই ইউজ করি? ঘর সাজাতে প্রয়োজন হয় না? প্রয়োজন হয়, তবে সেটা সামর্থ্য অনুযায়ী। তোমার বোঝা উচিত আমার সামর্থ্য কতটা। কেন? আমি কেন বুঝবো? হাহ, বিয়ের আগে তো বলেছিলে আমার জন্য সব করতে পারো। আমার কথা তো ছেড়েই দাও, সংসারে একটা স্ট্যাটাসও মেনটেন করতে পারছো না। হ্যাঁ, মা ঠিকই বলেছিল। এই তোমার এই কথাই কথাই মা ঠিক বলতো, মা ঠিক বলতো, এই কথাটা আমি নিতে পারি না। মা যদি ঠিকই বলতো তাহলে তখন বুঝতে পারোনি কেন? তাহলে আজকে এই দিনটা আমাদেরকে দেখতে হতো না। ভুল করেছিলাম, তখন তো আর জানতাম না, কিন্তু এবার থেকে আর সেই ভুলটা করবো না। কি করবে? কি করবে তুমি? দেখেই নিও। আচ্ছা সোমা দেবী, রকি বলে কাউকে চেনেন? রকি? কে রকি? সে কি চেনেন না? আপনার পাশের ফ্ল্যাটে থাকে রকি চৌধুরী। ও, ওই লম্পটটা। আপনি এখানে কি করতে? একটু মিষ্টি মুখ করতে এলাম। আর ডেলিভারি বয়টাও তো মনে হচ্ছে ঘরে নেই। মানে? ঘরে বসে চিকেন খাচ্ছিলাম, ঠোঁটে কি ঝাল লাগলো জানেন, তাই একটু মিষ্টির ছোঁয়া চাইতে এলাম। আর ডেলিভারি বয়টাও তো ঘরে নেই, এর থেকে ভালো সময় সুযোগ হয় বলুন? বলতে কি চাইছেন? ডাকবো, লোক ডাকবো? আরে খুল, ওই যে বললাম না ঝাল লেগেছে, একটু মিষ্টির দরকার। না মানে চিনি ফুরিয়ে গেছে, তাই একটু চিনি চাইতে এলাম। আরে ডেলিভারি বয় থাকলে ওর ভাড়ার ঘরের জিনিস কি আমাকে দিতে চাইবে বলুন? তাই ও কথা বললাম, আপনি এবার অন্য কোনো মানে বার করবেন না। আরে আরে আপনি আবার আমার পিছু নিচ্ছেন? পিছু না, আপনার সামনে সামনে যাচ্ছিলাম, যাতে কোনো বড় বিপদ আসলে আমি আগে তার সঙ্গে সালটাতে পারি। আমাকে না টপকে জমও আপনার কাছে যেতে পারবে না। বাজে কথা কম বলুন, রাস্তা ছাড়ুন। ওই দেখুন, আমি আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি, আর আপনি সেটা না ধরে সেখানে আঘাত করছেন। আপনি রাস্তা ছাড়বেন নাকি লোক ডেকে মার খাওয়াবো? লোক ডাকবেন? ডাকুন, লোকে এসে আপনার ভুল হচ্ছে এটাই বলবে,
কারণ জানেন, এই এলাকায় আমার গুড ক্যারেক্টার সার্টিফিকেট আমি অলরেডি বানিয়ে নিয়েছি। আমি কিন্তু আমার বরকে ডাকবো। আরে দেখ, বর 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 এত বর বর করে সত্যি সত্যি কি আছে বলুন তো? হ্যাঁ, কি দেয় আপনাকে আপনার বর? ওই তো মেডিকেল স্টোরে একটা চাকরি আর ডেলিভারি বয়ের কাজ, তাতে কত ইনকাম হয়। আমার সাথে চলুন, গোয়া, ব্যাংকক, আমেরিকা পুরো ওয়ার্ল্ড ট্যুর করাবো। আর 1 মিনিট এখানে দাঁড়িয়ে থাকলে না আমি আপনাকে থানার লকআপের ট্যুর করাবো। আপনি আমাকে চেনেন না। দাঁড়ান, এক্ষুনি পুলিশে ফোন করছি। আরে 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 আপনার সাথে আমার গোলাপের সম্পর্ক, বিশ্বাস করুন, এই পুলিশ হিফাজত এসবের নয়। তাই আজ চলে যাচ্ছে। তবে একদিন এটা আমি আপনাকে ঠিকই দেব। কিন্তু আমার কাছে তো অন্য অভিযোগ আছে। কি স্যার? অবশেষে তোমাকে কাছে পেলাম। পেয়ে কি লাভ? গত আধ ঘন্টা ধরে তো শুধু বকবকি করে যাচ্ছ। সুযোগের সদ্ব্যবহার কি করছো? এতই যখন স্বাদ ম্যাডাম, তবে এত দেরিতে ধরা দিলে কেন? পরীক্ষা করে দেখছিলাম তুমি আমার জন্য কতটা পাগল। পাগল হয়ে আর কি লাভ বলো? ডাক্তারের ভয় তো তোমার কাছে আসাই যায় না, ধরা পড়লেই পাগলা গাড়োতে ঢুকিয়ে দেবে। ডাক্তার? ও বুঝেছি, জিতু। তা তো ভয় না পেয়ে ডাক্তারকে মর্গে পাঠানোর ব্যবস্থা করলেই তো পারো। তাহলে আর পাগলের পাগলামি করতে কোনো বাধাই থাকে না। বলছো কি? আমি আর এই লাইফস্টাইলে থাকতে পারছি না। কতটা বিরক্ত হয়ে যে আমি এ কথা বলছি সেটা তুমি বুঝতে পারবে না। বুঝি গো, বুঝি, সব বুঝি। আরে একঘেয়ে লাইফ কি কারোর ভালো লাগে? তা তুমিও তো খুব একঘেয়েই হয়ে যাচ্ছ। কখন থেকে শুধু বক বক আর বক বক। বলি, বক বক না করেও তো ভালো মুহূর্ত কাটানো যায় নাকি? তাই বুঝি? তা বেশ। তার মানে আপনারা সাসপেক্ট করছেন রকি এই কেসে জড়িত? জানি না স্যার, তবে আমরা শুনেছিলাম যে এর আগেও জিতুকে ওরা দুবার মেরে ফেলার চেষ্টা করছিল। সোমা, তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে। কটা বাজে দেখো তো। কি যে করো না, দেখে চলতে পারো না? ধ্যাৎ, কি যে করতে থাকে। চলো চলো। শুধু সিঁড়ি থেকে ফেলে নয়, জিতুর বাবা মায়ের বয়ান অনুযায়ী একবার বাইক থেকে ধাক্কা দিয়ে ফেলেও মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল জিতুকে। এবার যখন দেখেছে ও আসছে, ওই শুদ্ধ ওকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। এবার ওই পাঠার মাংস ঠিক দোকানের সামনে একটা টাইম কল আছে, হেলমেট ঢুকে এই জায়গাটা ঢুকে গেছে। তারপরে হচ্ছে কি ছেলে বাড়িতে চলে এসে বলল, মা এরকম রিমি আমাকে ফেলে দিয়েছে ধাক্কা মেরে চলতি বাইক থেকে, চাকা ঘুরে যাচ্ছে আর এই দেখো হেলমেট ঢুকে আমার এই জায়গাটা পুরো কেটে গেছে আর হেলমেটটা পুরো ভেঙে গেছে। সব মিথ্যে কথা স্যার। আমি জিতুকে ভালোবাসতাম। আমি ওকে কেন মারার চেষ্টা করব? হ্যাঁ হ্যাঁ, এই কথা ঠিক যে আমাদের মধ্যে ঝগড়া হতো, কিন্তু তার মানে তো এই নয় যে আমি আমার স্বামীকে। তাহলে আপনি কি বলছেন সেদিন রাতে তোমার হটস্পটটা একটু শেয়ার করো না, আমার নেট শেষ। আমার 80% নেট শেষ, বাকিটা আমার লাগবে, একটা কাজ করছি। মানে এখন 1:30 বাজে, তার মধ্যে তোমার নেট শেষ হয়ে গেল 80%? সারাদিন করোটা কি নেটে?
আমার রাত্রিবেলা 2:30টার সময় রিফিল হয় ইন্টারনেট। আর তোমার নেটটাই বা শেষ কেন? সিনেমা ডাউনলোড। আর আমার নেট কেন শেষ সেই উত্তর আমি তোমাকে দেবো নাকি? আমার কাছে উত্তর চাইলে তোমাকে উত্তর দিতে হবে। উত্তর দিতে পারবো না, কারণ এই সংসারটা চলছে আমার টাকায়। তুমি কি এমন দিয়েছো? শোনো, টিউশনিটা ছেড়ে দিয়েছি বলে, নইলে তোমার ওই ওষুধের দোকানে চাকর খেটে আর ডেলিভারি বয়ের কাজ করে যা কামাও তার ডবল কামানো আমার কাছে কিছু ব্যাপারই নয়। তা কামাও না, শুধু মুখেই বড় বড় কথা, কাজের বেলায় নেই। শোনো, বড় বড় কথা আমি বলি না, তুমি বলো। হ্যাঁ, ওষুধের দোকান দেবে, এই করবে ওই করবে, কিছুই তো করতে পারলে না। আমার জীবনটা নষ্ট হচ্ছে। কি? আমি তোমার জীবনটাকে শেষ করেছি? করেইছো তো। কি পেয়েছি আমি জীবনে? এই কুয়োর ব্যাঙের মতন ফ্ল্যাটের মধ্যে তোমার 5-4 মাস খাটতে খাটতে আমার জীবনটা তছনছ হয়ে যাচ্ছে। তোমাকে বিয়ে করে আমার জীবনটা ছারকার হয়ে গেল। তুমি এই কথাগুলো তোমার মন থেকে বলছো? হ্যাঁ, মন থেকেই বলছি। দয়া করে আর কথা বাড়িও না, আমাকে একটু একা থাকতে দাও, মুক্তি দাও আমাকে। দেব। তোমাকে মুক্তিই দেব আমি। না, আমার ছেলে আত্মহত্যা করার মতো ছেলে নয়। ওকে প্ল্যান করে খুন করা হয়েছে স্যার। ওই খুন করে ওরা ভেবেছিল যে ওর ফ্ল্যাট, ওর টাকা পয়সা, ওর ইন্স্যুরেন্সের টাকা সব ওই ডাইনিটা ভোগ করবে। হ্যাঁ স্যার, ওকে মারধর করতো সম্পত্তি লেখানোর জন্য। রকির সঙ্গে লটর পটর ছিল বৌমার, ওটা ধরা পড়া থেকে আটকাতেই ছক কষেছিল স্যার। জিতু, কি করছো? তুমি ঘরে যাও, আমি আসছি। ঠিক আছে। আর ঘরে যেতে হবে না। আমরা এর শাস্তি চাই স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, আমাদের ভাইকে যারা কেড়ে নিয়েছে আমরা তার শাস্তি চাই। শাস্তি চাই। জানা যায় জিতুর মৃতদেহকে নিয়ে সোমা প্রথমে টানাটানি ও ধাক্কা দিয়ে বলতে থাকে, ওঠো, আর নাটক করতে হবে না। এরপর আশেপাশের লোক দেখে ফেলার পর তৎক্ষণাৎ পুলিশকে না জানিয়ে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জিতুকে মৃত বলে ঘোষণা করে। খবর দেওয়া হয় জিতুর পরিবারকে। পোস্টমর্টম রিপোর্টে এটা স্বাভাবিক মৃত্যু নয় বলে জানা গেছে, কিন্তু সেখানে জিতু মদ্যপ ছিল বলে জানা যায়নি। অন্যদিকে জিতুর পরিবারের বয়ান অনুযায়ী রকির সঙ্গে সোমার সম্পর্কের ব্যাপারে তেমন কোনো তথ্য তদন্তে উঠে আসেনি। তবে পুলিশ সোমাকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগে গ্রেপ্তার করেছে। বাগুইআটি থানার পুলিশ চেষ্টা করছে এই মৃত্যু রহস্য দ্রুত উদ্ঘাটন করার। আমরা চাইব যে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি পায়, এবং সাবধান করব আপনাদেরও যে আত্মহত্যাই হোক বা খুন, দুটোর কোনোটাই কিন্তু কোনো সমস্যার সমাধান হতে পারে না, এবং দুটোই সমান অপরাধ। ভাই নাকি বাড়িতে এসছে, দরজাটা বন্ধ সব করে নিয়েছে। এবার নাকি ভাই ওর কাছে ডেটা শেয়ার চেয়েছে, মানে আমরা মোবাইলে যেটা ওয়াইফাই একটা মোবাইল থেকে আর একটা মোবাইলে নিয়ে থাকি, ওটা চেয়েছে। ভাইয়ের বউ নাকি বলেছে ভালো মুখে বলতে হবে, তাহলে দেবো, নাই দেবো না। ভাই আর কোনো কথা বলেনি। ভাই নাকি দরজা খুলেছে, কোলাপসেবল গেটের তালা খুলেছে, খুলে ও ওপরে চলে গেছে, গিয়ে নাকি ঝাঁপ দিয়েছে। ও নাকি গিয়ে এই দৃশ্যটাই দেখতে পেয়েছে যে ভাই একটা পা দিয়ে দিয়েছে বাইরে, আর একটা পা নাকি ও নাকি এতটাই নেশা করেছিল ও নাকি পড়ে গেছে। কিন্তু পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত নেশার কিন্তু কোনো চিহ্ন পাওয়া যায়নি তার স্টমাকে। আমরা জানতে পারি 19 তারিখ মেয়েটির বাবা বিশ্বনাথ নস্কর ও এসে রাত 3:30টার সময় মাকে জানিয়ে যায় যে আমার ভাই নাকি 5তলা ছাদ থেকে পড়ে গেছে, আরজিকরে ভর্তি, এইটুকু বলে উনি চলে গেছিলেন। এবার ওদের দিনের পর দিন একটা অশান্তি চলতেই থাকতো। তো ছেলেকে বলতাম তাহলে তুই ডিভোর্স দিয়ে দে, ওকে বলেছে কয়েকবারই বলেছে যে তুই আমার সাথে ডিভোর্স দে।
তখন ও বলছে আমি তোকে ডিভোর্স দেবো না, যেহেতু ছেলে 3টে এলআইসি বিয়ের আগেই করা ছিল, 2টো আমার নামে নমিনি, একটা ওনার নামে নমিনি। বলছে এলআইসি তোর মার থেকে বাবার থেকে আমাকে কর, আর ফ্ল্যাটটা আমার নামে লেখ। তো ছেলে রাজি হয়নি। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।